কাল মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কলিং ভিসার দুয়ার খোলার প্রত্যাশা। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশিং চেষ্টা, বিজিবির নজরদারি টহল জোরদার। রংপুরে তিস্তা সেচ ক্যানেল প্রকল্পে অনিয়মের অভিযোগ, ৩৫ বছরেও ক্ষতিপূরণ পাননি ভূমি মালিকরা। রাঙামাটিতে থামছে না পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন, টেকসই ও সমন্বিত পরিকল্পনার তাগিদ। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 11টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বিশ্বকাপে প্রথম জয়ের আনন্দে ভাসছে ব্রাজিল ভক্তরা, যাদের সাথে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সমর্থকরাও। যুক্তরাষ্ট্রের ডালাসের ফ্যান ফেস্ট থেকে সেলেসাও ভক্তদের উদযাপনের খবর জানাচ্ছেন রেজওয়ানুজ্জামান। খেলা ব্রাজিলের আর উল্লাস করছে আর্জেন্টিনার সমর্থকরা। পুরো বিশ্বকাপ জুড়ে আলবি সেলেস্তে সমর্থকদেরই দাপট। Brazil. Okay, you are an Argentina fan, but you support Brazil. They are the rivals. Today only. Supporting Brazil as American. I love Brazil. You happy with the performance? Absolutely yes. Oh yeah, we enjoyed the match. We like Brazil, but Holland's going to win the World Cup. গোল! তবে বিশ্বকাপ যেন প্রাণ ফিরে পেয়েছে ব্রাজিলের জয়। হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার দিন সেলেসাও সমর্থকদের জোয়ার, ফিলাডেলফিয়া থেকে ডালাস পর্যন্ত। ফ্যান ফেস্টে শুধুই হলুদ জোয়ার। Viva Ronaldo! No! Neymar! Vinicius! I'm so happy Brazil won. I love Brazil played amazing today. My mayor Muslim, my Bagel's Jewish, my Christian Dior, Brazil in 4! I think that's who's going to win the whole World Cup. স্বস্তি ফিরে পেয়েছে সমর্থনের শক্তি। সবার চাওয়া পূর্ণতা পাবে হেক্সা মিশন। We on the only one we got 5, okay? And then this year we're going for the 6, Brazil. I'm very happy, and they won by 3-0, so they up in the group by goal difference. So Brazil! তবে বড় জয়ের পরও সেই শৈল্পিকতার ছোঁয়া মেলেনি। এখনো মুগ্ধতা ছড়াতে পারেনি ব্রাজিলের পারফরমেন্স। Yeah, they got all the talent to do it, but as long they got to come together. If they can come together, they're very, very talented individually. They have to keep practicing, being better every single match. নিউ জার্সি থেকে ফিলাডেলফিয়া হয়ে ব্রাজিলের গন্তব্য এবার মায়ামি। নেইমারকে দেখতে সেখানে ঢল নামবে ভক্ত সমর্থকদের। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। এদিকে ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের সমর্থকরা। প্রিয় দলের খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর সহ দেশের বিভিন্ন স্থানে বসানো হয় বড় পর্দা। বড় ব্যবধানে হাইতিকে হারানোয় হেক্সা জয়ের স্বপ্ন আরও জোরালো হয়েছে বলছেন সমর্থকরা। বিশ্বকাপ ফুটবল জোরে ভাসছে পুরো দেশ। দিনের শুরুতে ব্রাজিল হাইতির ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভিড় করেন সমর্থকরা। সেলেসাওদের প্রতিটি আক্রমণ আর গোলে বাঁধভাঙা উল্লাসে মাতেন তারা। বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রাজিলের সমর্থকদের আধিপত্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলের জার্সি গায়ে পতাকা নিয়ে মধ্যরাত থেকে উৎসবের আমেজ তৈরি করেন সমর্থকরা। মাঠে এসে খেলা দেখবো একদম ফ্রন্ট থেকে, এটা আসলে একটা ড্রিম ছিল আর এটা পূর্ণ হলো। আমি আগে থেকে প্রত্যাশিত ছিলাম যে পরের ম্যাচগুলো ধীরে ধীরে প্রোগ্রেস করবে এবং সেটাই আমরা আউটপুট দেখছি অলরেডি। আর্জেন্টিনাদের মনে আগুন জ্বলছে গাইস আমাদের খেলা দেখে। ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। ব্রাজিল নিয়ে এবার মিশন হেক্সা আশা করছি। সেকেন্ড হাফে আমরা দেখেছি যে ভিনি অনেক ইজি চান্স মিস করেছে, সো এটা আসলে এক্সপেক্টেড না। আজকে যে প্রত্যাশা ছিল আমাদের ম্যাচের প্রত্যাশা আমরা যথাযথ পেয়েছি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও বড় পর্দায় ব্রাজিল হাইতি ম্যাচ উপভোগ করে সমর্থকরা। প্রিয় দল জয়ের ধারা অব্যাহত রাখবে এমন প্রত্যাশা তাদের।
ব্রাজিল তার 6টা বিশ্বকাপ জিততে যাইতেছেন, এবার ডাউট অ্যাবাউট ব্রাজিল। যদিও দেখাইতে পারে নাই সে অনুযায়ী আমাদের একজনেরই 3টা প্রয়োজন, ওটা 3জন মিলে 3টা দিছে। আজকে যেভাবে খেলছে এরকম একটি আমরা প্রাণবন্ত যে টিম আমরা পরের ম্যাচে দেখতে পাবো। এখন আমরা বুঝতে পারতেছি যে আমরা আসলে ভালোর দিকে যাইতেছি। আমরা আশা করি এবার ফাইনাল খেলতে পারবো। মিশন অবশ্যই হেক্সা থাকবে, এরপরে দেখা যাক কি হয়। তো অবশেষে আমরা জিতলাম, তো আবার 3টা গোলে, খুব ভালো লাগতেছে। আসলে ফিনিশিং লাইন ভবিষ্যতে ভালো হবে, তো মাঝমাঠে আজকে সন্তুষ্ট। আগের ম্যাচে ড্র করার পর হাইতিকে 3-0 গোলে হারিয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল। এতে আরও জোরালো হয়েছে সমর্থকদের হেক্সা জয়ের স্বপ্ন। মাহবুব রহমান, চ্যানেল 24, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে উৎসাহ উদ্দীপনায় বড় স্ক্রিনে খেলা উপভোগ করেছেন ব্রাজিল সমর্থকরা। সকালে খুলনার শিববাড়ি কয়েক হাজার ফুটবল প্রেমী ব্রাজিল সমর্থকরা খেলা উপভোগ করেছেন আনন্দ উল্লাসে। মনে হয়েছে হাজার মাইল দূরের ফিলাডেলফিয়া স্টেডিয়াম যেন এখানেই। মুন্সিগঞ্জের জেলা শহরের সুপার মার্কেটে বড় পর্দায় খেলা উপভোগ করেন কয়েক হাজার ফুটবল প্রেমী। একের পর এক গোলে উল্লাসে ফেটে পড়েন সবাই। সময় যত বাড়ে সমর্থকদের ভিড়ও বেড়ে যায় কয়েক গুণ। রাতে ভিন্ন ম্যাচে নামছে নেদারল্যান্ডস জার্মানি, ডাচদের বাধা সুইডেন। ডিমেনশিফটের প্রতিপক্ষ আইভরি কোস্ট। হিউস্টনে রাত 11টায় এফ গ্রুপের ম্যাচে লড়বে নেদারল্যান্ডস সুইডেন। টরন্টোতে রাত 2টায় জার্মানির প্রতিপক্ষ আইভরি কোস্ট। প্রথম ম্যাচে জার্মানি 7-1 গোলের বড় জয় পেলেও শেষ মুহূর্তের গোলে জিতেছে আইভরি কোস্ট। জয় দিয়ে আসর শুরু করেছে দুদল। জার্মানি 7-1 গোলের বড় জয় পেলেও শেষ মুহূর্তের গোলে জিতেছে আইভরি কোস্ট। নিজেদের দ্বিতীয় ম্যাচ। অন্য প্রসঙ্গ, আবারও চালু হবে মালয়েশিয়ার শ্রমবাজার। থাকবে না সিন্ডিকেট, নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে তৈরি হয়েছে এমন প্রত্যাশা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ নিয়ে কুয়ালালামপুর সরকারের অনাস্থা কাটানোর বড় সুযোগ হতে পারে প্রধানমন্ত্রীর সফর। সম্রাট হোসেনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশি কর্মীদের অন্যতম পছন্দের গন্তব্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। দেশটিতে বিভিন্ন পেশায় কাজ করছেন প্রায় 20 লাখ বাংলাদেশি। বহু সংস্কৃতি আর শক্তিশালী অর্থনীতির এই দেশটিতে যেতে অনেকেই উন্মুখ হয়ে থাকেন। এর সুযোগ নেয় দুষ্টচক্র, যাকে বলে সিন্ডিকেট, যারা অতিরিক্ত অভিবাসন ব্যয় চুক্তি অনুযায়ী কাজ না দেয়া, আবার কখনো অর্থ লোপাটের ঘটনা ঘটায় অহরহ। এমন নানা অনিয়ম আর অভিযোগের জেরে 2023 সালে কলিং ভিসায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এই বন্ধ শ্রমবাজার খোলার ব্যাপারে নানান দেন দরবার করা হয়েছে, কিন্তু কাজ হয়নি। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে তৈরি হয়েছে আশাবাদ। দেশটিতে থাকা প্রবাসীরা বলছেন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা গেলে বাংলাদেশিদের জন্য খুলবে কলিং ভিসার দুয়ার। প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের কিছু প্রত্যাশা রয়েছে, যেমন বৈধ পথে মালয়েশিয়া পাড়ি জমানো প্রতিটি বাংলাদেশি শ্রমিকের সামাজিক নিরাপত্তা, অভিবাসন এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজের পাশাপাশি নিয়মিত বেতন ভাতা যেন পরিশোধ করা হয়। আমাদের প্রত্যাশা থাকবে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজারে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে, যে শ্রমবাজারে থাকবে না সিন্ডিকেট, যে শ্রমবাজারে থাকবে না দুর্নীতি। বাংলাদেশি শিক্ষার্থীদের এখানে গ্রাজুয়েট পাস ভিসাটা নাই, এই সুবিধাটা নাই। উনি যাতে এসে মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে এই সুবিধাটা চালু করেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীও এই সফরকে শ্রমবাজার খোলার সুযোগ হিসেবেই দেখছেন। বৈদেশিক কর্মসংস্থানটা সেটাকে প্রাধান্য দিয়ে আই থিঙ্ক মালয়েশিয়ায় আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই অনেক ধরনের আলোচনা, দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটিও এগিয়ে নিয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী গেলে আশা করি সেটা আরও ত্বরান্বিত হবে। অভিবাসন বিশেষজ্ঞ শরীফুল হাসানের পরামর্শ, এই শ্রমবাজারের সিন্ডিকেট প্রথা ভাঙার অঙ্গীকার করতে হবে দুদেশকেই। তাহলে ফিরবে আস্থা, কমবে অভিবাসন ব্যয় ও এই সংক্রান্ত হয়রানি। যেই মানুষজন অতীতের নিয়োগ প্রক্রিয়া যে দুষ্টচক্র ছিল, তাদেরকে যদি আপনি আবার জড়িত করেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের সামনের মানুষগুলো পরিবর্তন হয়, তো নিয়োগ প্রক্রিয়া যদি একই থাকে, তাহলে আমি মনে করি যে মানুষের নিয়োগ প্রক্রিয়া থেকে আপনি খুব ভালো কিছু পাবেন না। 3 বছর আগে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিয়ে বন্ধ করে দিলে সে সময় 4 থেকে 5 লাখ টাকা খরচ করেও সেখানে যেতে পারেননি 18,000 কর্মী। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ব্রিফ করছেন পররাষ্ট্র সচিব। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক মাননীয় উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী, তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা অন্তর্ভুক্ত হবেন। এখন পর্যন্ত এই সফর সঙ্গীতের সংখ্যা 27 জন। সফরের প্রথম দিন অর্থাৎ 21শে জুন 2026 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে স্বাগত হবেন। পরদিন 22শে জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরপরই উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। বিশেষত মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কমিটিতে দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। এ সফরে বাংলাদেশ ASEAN-এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা RCEP-এ যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ ASEAN সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। এই সফরে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্বাক্ষরিত হবার কথা রয়েছে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অফ রেফারেন্স বিনিময় হতে পারে। এছাড়া আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত আলোচনাধীন রয়েছে। আমরা আশা করছি তার মধ্যেও কয়েকটি এক্ষেত্রে স্বাক্ষরিত হবে। দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীরা ওই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার প্রাইভেট সেক্টরের সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে সাক্ষাৎকারের সম্ভাবনা রয়েছে। দুই দেশের সরকার প্রধান একটি যৌথ সম্মেলন অংশগ্রহণ করবেন এবং মালয়েশীয় মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। মালয়েশিয়ার সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী এ সফর দুই ভাতৃমূর্তি মুসলিম দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় শক্ত করবে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ব্রিফ চলছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এতক্ষণ আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ। এবার চৌকা সীমান্ত দিয়ে 20 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষীরা, তবে বিজিবির বাধায় প্রতিহত হয় সেটি। বিষয়টি নিশ্চিত করেছে 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। জানান, ভোরে 20 জনকে চৌকা এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে 11 জন নারী, 5 জন পুরুষ ও 4 শিশু ছিল। কিন্তু বিজিবির কঠোর অবস্থানে তারা বর্তমানে শূন্যরেখা থেকে 100 গজ দূরে ভারতের সীমান্তে অবস্থান করছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। একই সাথে জোরদার করা হয়েছে সীমান্তে টহল ও নজরদারি। সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কি পরিস্থিতি আজকের সীমান্তে জানাবেন?
হ্যাঁ শ্রেয়া, আপনি যেমনটি সংবাদে বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চোকা সীমান্ত দিয়ে এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুষনের চেষ্টা করে এবং এই পুষনের চেষ্টার মধ্য দিয়ে তাদের সেই চেষ্টা প্রতিহত করে বিজিবি এবং বর্তমানে এখন সীমান্তে উত্তেজনা এবং উদ্বেগ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। এবং এই মুহূর্তে আমি আছি চোকা সীমান্তের সেই পয়েন্টে যেখানে সেই 20 জন নারী এবং পুরুষ এবং শিশুদের যাদের বিএসএফ পুষনের চেষ্টা করে এবং তারা শূন্যরেখা থেকে এই মুহূর্তে 100 গজ ভারতের অভ্যন্তরে রয়েছে এবং আপনি হয়তো ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে তারা একটি আম গাছের নিচে ছায় তারা বসে আছে এই তপ্ত রোদে এবং দুপুরের মধ্যে। তো বিজিবি যেমনটা আমাদেরকে জানিয়েছে যে আজ ভোর 6টা থেকে 6:30টার মধ্যে চোকা পিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ওই 20 জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পুষনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর তৎপরতা এবং তাৎক্ষণিক বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এবং বিজিবি জানিয়েছে যে ওই 20 জনের মধ্যে 11 জন নারী, 5 জন পুরুষ এবং 4 জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি। এবং এই 59 বিজিবি তারা জানিয়েছে যে খবর পাওয়ার পরপরই বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিরো লাইনে তাদের প্রতিহত করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুষনের শিকার ব্যক্তিরা এখন সীমান্তের শূন্যরেখা থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে 100 গজ অভ্যন্তরে অবস্থান করছে। আপনাকে জানিয়ে রাখি যে সীমান্তের পুষনের প্রবণতা কিন্তু হঠাৎ করে আজকে প্রথম নয়, সাম্প্রতিক সময় একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। এর আগে গত 15 জন, 13 জন এবং জেলার রকুনপুর সীমান্ত দিয়ে 2 দফা পুষনের চেষ্টা হয় এবং তারও আগে গত 4 জন রাঙ্গামাটি সীমান্ত দিয়ে একইভাবে মোট 28 জনকে পুষনের চেষ্টা চালানো হয়েছে। প্রতিবারই বিজিবির কঠোর অবস্থান ও সজাগ দৃষ্টির কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি। তবে একের পর এক ধরনের অনাকাঙ্ক্ষিত পুষনের চেষ্টার ফলে স্থানীয় সীমান্তবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং উদ্বেগ বিরাজ করছে এবং 59 বিজিবির অধিনায়ক জানিয়েছে যে তারা বিএসএফ কে চিঠি দিয়েছে এই বিষয়ে পতাকা বৈঠকের জন্য। তবে এখন পর্যন্ত বিএসএফ পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে হয়তো 8 ঘন্টা খানিকের মধ্যে বা কিছু সময়ের মধ্যেই একটি পতাকা বৈঠক হওয়ার পরে। ধন্যবাদ আনোয়ার। এবারে আমরা চলে যাচ্ছি ঝিনাইদহে, সেখানে আছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ঝিনাইদহের সীমান্তের কি পরিস্থিতি? শ্রেয়া, আসলে যে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশের বিভিন্ন সীমান্ত যে পুষিনের যে চেষ্টা করছে সেই চেষ্টায় কিন্তু ঝিনাইদহে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি বিজিবি বলছে যে এখন পর্যন্ত ঝিনাইদহের কোনো সীমান্ত দিয়ে কোনো এরিয়া দিয়ে কিন্তু পুষিন তারা করতে পারেনি। এর কারণ হিসেবে সীমান্তের যে মানুষ রয়েছে সেই মানুষের সহযোগিতা এবং বিজিবির সাথে নিয়ে কিন্তু বিএসএফ এর যে পুষিনের চেষ্টা সেটি কিন্তু তারা প্রতিহত করছে। ঝিনাইদহ যে 70 কিলোমিটার সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের পুষিন এর যে পুষিন করতে পারেনি বিএসএফ। কারণ কি, এই এলাকার মানুষ কিন্তু বেশ সচেতন রয়েছে। তারা কিন্তু প্রতিনিয়তই নিজ দায়িত্বে কিন্তু তাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত তারা পাহারা দিচ্ছেন। তবে যারা সচেতন মহল রয়েছেন তারা বলছেন যে পুষিন করে যাদেরকে এদেশে পাঠানো হচ্ছে তাদের কিন্তু অনেকেরই জন্ম ওই ভারতে, অর্থাৎ এদেশে এসে যে তারা কোথায় যাবে এবং কোনো কিছু তারা চেনে না, অথচ সেই দেশে তো তারা বসবাস করছিল এবং বিভিন্ন কর্মে তারা যুক্ত ছিল। অর্থাৎ এই বিষয়টিকে যেন আন্তর্জাতিকভাবে সমাধান করা হয়, কারণ এটি একটি মানবাধিকার লঙ্ঘন বলেও কিন্তু এই সচেতন মহল দাবি করছে। তবে ঝিনাইদহ সীমান্ত কিন্তু সীমান্তে যে মানুষ রয়েছে তারা কিন্তু তাদের মধ্যে এখন পর্যন্ত সেই আতঙ্ক বিরাজ করছে যে না জানি কখন তারা পুষিনে সফল হয়। কিন্তু এই পুষিনের যে প্রচেষ্টা ঠেকাতে কিন্তু সীমান্তের মানুষ তারা সচেষ্ট রয়েছে এবং বিজিবি টহল জোরদার করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাদ্দাম। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ এবং ঝিনাইদহে।